আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকাল সকাল স্নান সেরে ছাদে চলে এসেছি, এসে দেখছি এই কদিনের বৃষ্টির রেশটা একটু কেটেছে। আজকের বেশ ঝলমলে রোদ উঠেছে। কী বলুন তো, একটানা যেমন গরমও ভালো লাগে না, সেরকমই একটানা বৃষ্টি হলেও না ঠিক ভালো লাগে না। তখন মনে হয় একটু যদি রোদ উঠতো তাহলে মনটা একটু চনমনে হতো। আর বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছেন, জানেনই তো ছোটো বাচ্চা জামা কাপড় কোথায় যে আর কিভাবে শোকাবো, সেইটাই সবথেকে বড় চিন্তার। আর সবথেকে কী বলুন তো, ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো শুকায় সেগুলো না কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। তখন মনে হয় একটু রোদে শুকালে বোধহয় ভালো হতো। যে দিদি আসেন আমাদের কাজে হেল্প করতে, ওই দিদি না আজকে শরীরটা একটু খারাপ, তাই বিশেষ কোনো কাজে হেল্প না করতে পারে শুধু বাসন কোটা ধুয়ে দিয়ে গেল আর নিচটা একটু পরিষ্কার করে দিয়ে গেল। ওপরে আর দিদি আসতে পারেনি। আসলে দুদিন ধরেই দিদির কোমরে যন্ত্রণা হচ্ছে, তাই আজকে আমি ওপরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এটাই যদি আগে জানতে পারতাম তাহলে না ভালো হতো, স্নান আর করতাম না, আগে এগুলো গুছিয়ে নিয়ে তারপর স্নানটা করতাম। এখন এই স্নানের পরে বাসি কাজ করতে একটু অস্বস্তিই করে। কি বলুন তো, আমাদের ঘরে যেহেতু কোকো আর পলু থাকে, যার জন্য প্রতিদিন দুবেলা ঝাড়া মোছা করার পরেও না প্রচুর লোম জমা হয়। এই দেখুন না কেমন ঘেমে গেছি, দাঁড়ান আর পারা যাবে না মনে হচ্ছে, একটু ফ্রেশ হয়েই নিই। পাকুম তো আগেই ঘুমিয়ে গেছে দেখলাম, আর এখন রান্নাঘরে এসে দেখছি মোটামুটি মামনি অনেকটা এগিয়ে গেছে। আজকের তো আমাদের শনিবার, আজকে আমরা আর আমিষ খাবো না, নিরামিষ। তাই সেই জন্য একটু ছানা নিয়ে নিয়েছে। এই বাড়ির দরজায় বিক্রি করতে আসে দাদাটা। তো সকালবেলায় শুনছিলাম বেশ ভালোই দর কষাকষি হচ্ছে। ও আবার বলছে নাকি এই কাকিমাদের দর কষাকষিতে ওর বউয়ের জন্য শাড়ি কিনে দিতে পারছে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, ছোটোখাটো জিনিস নিতে গিয়ে এত সাবধানে নিতে হয়, মনে হয় যেন টুক করে একটু যদি ভুল করে আওয়াজ হয়ে যায় ব্যাস, তাহলেই তো সর্বনাশ। আর হবেই না কেন বলুন, ওই দেখুন আমার মেয়েটাও সেই রকম, একটু যদি আওয়াজ হয় ব্যাস সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। সকালে এখন জলখাবারে আমি দুধ আর বিস্কুট খাই, কিন্তু আমি আবার না খুব গরম দুধ খেতে পারি না, সেই জন্য দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখে দেয়, একটু ঠান্ডা হলে তারপর আমি খাই। এই দেখুন না, আমি কাজ করব আর কিছু একটা গন্ডগোল হবে না, এটা ভাবাটাই আমার সবথেকে বড় অন্যায়। একটুখানি পড়লো, যাই হোক সঙ্গে সঙ্গে মুছে নিই, না হলে আবার এখানে পিঁপড়ে ধরবে। আর আজকাল রান্নাঘরে যা পিঁপড়ে হয়েছে, রান্নাঘরে আসলে এই গায়ে পিঁপড়ে ওঠে। মামনির ফোনটা কালকেই সারিয়ে নিয়ে এসেছে, ওটার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, নতুন করে আবার ডিসপ্লে চেঞ্জ করতে হলো। আমি আবার ফোনটাকে সেটিং করে দিলাম ভিডিও করবে বলে। এই দেখুন আরও একজনের সাথে পরিচয় করায়, ইনি হচ্ছেন লালু, এই পাড়াতেই থাকে, কিন্তু উনিও ঘন্টুর বড় শত্রু। এরে বাবারে লালু দাঁড়া দাঁড়া। উফ, এই লালুর ভালোবাসার চক্করে আমার ফোনটা কিন্তু আজকে এক্ষুনি পড়ে যাচ্ছিল, আর পড়ে গেলে পুরো হয় ড্রেনে পড়তো আর না হলে কিছু না কিছু ভেঙে যেত। বিশ্বাস করুন এই ফোনটার লাস্ট ইএমআইটা আমি এই মাসেই দিলাম। যদি কিছু একটা হয়ে যেত তার এই ধাক্কাটা আমি আর হয়তো নিতেই পারতাম না। লালু আবার একা একা ঘন্টুকে মারতে পারে না, একমাত্র যেদিন রকির সঙ্গ পায় সেদিনই সাহস পায় ঘন্টুকে অ্যাটাক করার জন্য। এই দেখুন ফিরে এসে দেখছি আবার যুদ্ধ লেগে গেছে। নাতনিকে নিয়ে দাদু ঠাম্মা দুজনে মিলে চেষ্টা করছে একটু খাওয়ানোর জন্য। উফ, এই দিন দিন যত বদমাইশি বাড়ছে তত খাওয়ার প্রতি অনীহা বাড়ছে। এদিকে লাস্ট দিন যখন ডাক্তারখানায় গেলাম, ডাক্তারবাবু বললো জোর করে হলেও এখন একটু ওকে খাওয়ানোর চেষ্টা করতে হবে, কারণ ওর বয়স অনুযায়ী ওর ওয়েটটা অনেকটাই কম। জানেন তো, আগের দিন আমি আবার স্ট্যান্ডটাকে যে আঠা দিয়ে ঠিক করলাম, কিন্তু এমনভাবে আঠাটা লেগে গেছিলো ওর মাথার ওপরে স্ক্রুটা খুলছিল না, তাই ওর বাবা আগের দিনের জোরটা খুলে আজকে আবার নতুন করে সেট করে দিল। আজ আবার মামনি চাল কুমড়োর বড়া ভাজছে। আগেই তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তাই আজ আর নতুন করে কিছু দেখালাম না। আমাদের বাড়িতে ঘন্টুর একটা মামাও থাকতো, তার নামও ছিল লালু। আজ অনেক বছর হয়েছে সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু ওই রকিটাও না লালুকে খুব মারতো। একবার তো এমন কামড়ে দিয়েছিল, কানের লতি পুরো কেটে দিয়েছিল, পুরো 3-4 দিন ঠিকঠাক করে ব্লিডিং কমেনি, তারপরে অনেক ডাক্তার দেখিয়ে সেটা ঠিক হয়েছিল। চলুন ওইদিকে পাকুমকেও দাদু ঘুম পাড়িয়ে দিল, এখন আমরা খেতে বসবো। তার আগে দেখে নিই আজকে দুপুরে কি হয়েছে। হিঙের ফোড়ন দিয়ে মুগ ডাল, চাল কুমড়োর বড়া ভাজা, ছানা আর আলু পটলের ডালনা, আর এই দেখুন লাস্টে গরম গরম পাঁপড় ভাজা। এই দেখুন আমি এখন প্রো লেভেলের ক্যামেরাম্যান হয়ে গেছি, এক হাতে আমার ফোনে ভিডিও করছি আর এক হাতে মামনির ফোনে ভিডিও করে দিলাম। এই বর্ষাকালে জানেন তো এই এক সমস্যা, কোনো কারণ ছাড়াই আচারে কেমন ছাতা ধরে যায়।
আর এই কদিন তো একটানা বৃষ্টি হয়েছে, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাও অনেক বেশি ছিল। আর আমাদের এতগুলো আচারের মধ্যে একটা আচার না কেমন একটা যেন গন্ধ গন্ধ টাইপের লাগছিল, তাই মামনি অনেক সকালে আচারগুলো ছাদে দিয়ে গেছিলো। এখন খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে এলাম, ওই যেখানে ছামাটা পড়ে গেছে সেখান থেকে সরিয়ে এই রোদের মধ্যে দিয়ে দিলাম। দাঁড়ান, আচারগুলো এবারে ভালো করে নেড়ে চেড়ে দিই, নাহলে আবার ঠিকঠাক মতো সব জায়গায় সমান রোদ পাবে না। অনেকের কাছে শুনেছি যে প্রেগনেন্সির সময় নাকি আচার খাওয়ার ক্রেভিং হয়, কিন্তু বিশ্বাস করুন আমার না গোটা প্রেগনেন্সিতে একবারও কোথাও আচার খাওয়ার জন্য ইচ্ছা হয়নি। এমনকি মামনির এক বান্ধবী আমাকে দেখতে এসে আচার দিয়েছিল, কিন্তু আচারটা খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু ওই যে ক্রেভিং আমার একটুও হয়নি যে নিয়ে খাবো বা কিছু। এই দেখুন, গল্প করতে করতে বলতেই ভুলে গেলাম, এই যে আমি যে জলের মতো ঢাললাম না আচারে, ওটা আবার জল ভেবেন না যেন, ওটা আসলে ভিনিগার। মামনি বললো যে আচারটা একটু অন্যরকম লাগছে বা নষ্ট হয়ে যাব ভাব, তার মধ্যে নাকি একটু ভিনিগার দিয়ে দিলে আচারটা আর খারাপ হয় না। ওই দেখুন, আবার প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এলাম, সন্ধেবেলায় একটু চা করব। আর আমি তো নর্মাল চা খাবো না, আমি একটু গ্রিন টি খাবো। আর এক সাইডে কড়াইয়ে একটু জল গরম করতে দিলাম, ওটা ফুটে গেলে তারপরে ছানার ডালনাটা দিয়ে নেব, একটু ভালো করে ফুটিয়ে নেব। আসলে কি বলুন তো, এই কটা দিন এমন গুমোট গরম, খাবার দাবার ভীষণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে একটু কিন্তু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।